নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি থেকে আজকের পাঠ পর্বটির নাম বালক। ছবি ও গান এবং কড়ি ও কোমল এর মাঝখানে বালক নামক একখানি মাসিক পত্র 1 বৎসরের ওষধির মতো ফসল ফলাইয়া লীলা সম্বরণ করিল। বালকদের পাঠ্য একটি সচিত্র কাগজ বাহির করিবার জন্য মেজ বউ ঠাকুরানীর বিশেষ আগ্রহ জন্মিয়াছিল। তাহার ইচ্ছা ছিল সুধীন্দ্র, বলেন্দ্র প্রভৃতি আমাদের বাড়ির বালকগণ এই কাগজে আপন আপন রচনা প্রকাশ করে, কিন্তু শুদ্ধমাত্র তাহাদের লেখায় কাগজ চলিতে পারে না জানিয়া তিনি সম্পাদক হইয়া আমাকেও রচনাভার গ্রহণ করিতে বলিলেন। 2-1 সংখ্যা বালক বাহির হইবার পর একবার 2-1 দিনের জন্য দেওঘরে রাজনারায়ণ বাবুকে দেখিতে যাই। কলিকাতায় ফিরিবার সময় রাত্রের গাড়িতে ভিড় ছিল, ভালো করিয়া ঘুম হইতেছিল না, ঠিক চোখের উপর আলো জ্বলিতেছিল। মনে করিলাম ঘুম যখন হইবেই না, তখন এই সুযোগে বালকের জন্য একটা গল্প ভাবিয়া রাখি। গল্প ভাবিবার ব্যর্থ চেষ্টার টানে গল্প আসিল না, ঘুম আসিয়া পড়িল। স্বপ্ন দেখিলাম কোন এক মন্দিরের সিঁড়ির উপর বলির রক্তচিহ্ন দেখিয়া একটি বালিকা অত্যন্ত করুণ ব্যাকুলতার সঙ্গে তাহার বাপকে জিজ্ঞাসা করিতেছে, বাবা, এ কি, এ যে রক্ত? বালিকার এই কাতরতায় তাহার বাপ অন্তরে ব্যথিত হইয়া অথচ বাহিরে রাগের ভান করিয়া কোনো মতে তার প্রশ্নটাকে চাপা দিতে চেষ্টা করিতেছে। জাগিয়া উঠিয়াই মনে হইল এটি আমার স্বপ্নলব্ধ গল্প। এমন স্বপ্নে পাওয়া গল্প এবং অন্য লেখা আমার আরও আছে। এই স্বপ্নটির সঙ্গে ত্রিপুরার রাজা গোবিন্দমাণিক্যের পুরাবৃত্ত মিশাইয়া রাজর্ষি গল্প মাসে মাসে লিখিতে লিখিতে বালকে বাহির করিতে লাগিলাম। তখনকার দিনগুলি নির্ভাবনার দিন ছিল। কি আমার জীবনে, কি আমার গদ্যে পদ্যে কোনো প্রকার অভিপ্রায় আপনাকে একাগ্রভাবে প্রকাশ করিতে চায় নাই। পথিকের দলে তখন যোগ দিই নাই। কেবল পথের ধারের ঘরটাতে আমি বসিয়া থাকিতাম। পথ দিয়া নানা লোক নানা কাজে চলিয়া যাইত, আমি চাহিয়া দেখিতাম এবং বর্ষা, শরৎ, বসন্ত দূর প্রবাসের অতিথির মতো অনাহুত আমার ঘরে আসিয়া বেলা কাটাইয়া দিত। কিন্তু কেবল শরৎ বসন্ত লইয়াই আমার কারবার ছিল না। আমার ছোট ঘরটাতে কত অদ্ভুত মানুষ যে মাঝে মাঝে দেখা করিতে আসিত, তাহার আর সীমা নাই। তাহারা যেন নোঙর ছেঁড়া নৌকা, কোনো তাহাদের প্রয়োজন নাই, কেবল ভাসিয়া বেড়াইতেছে। উহারই মধ্যে 2-1 জন লক্ষ্মী ছাড়া বিনা পরিশ্রমে আমার দ্বারা অভাব পূরণ করিয়া লইবার জন্য নানা ছল করিয়া আমার কাছে আসিত। কিন্তু আমাকে ফাঁকি দিতে কোনো কৌশলেরই প্রয়োজন ছিল না। তখন আমার সংসার ভার লঘু ছিল এবং বঞ্চনাকে বঞ্চনা বলিয়াই চিনিতাম না। আমি অনেক ছাত্রকে দীর্ঘকাল পরিবার বেতন দিয়াছি, যাহাদের পক্ষে বেতন নিষ্প্রয়োজন এবং পড়াটার প্রথম হইতে
শেষ পর্যন্তই অনধ্যায়। একবার এক লম্বা চুলওয়ালা ছেলে তাহার কাল্পনিক ভগিনীর এক চিঠি আনিয়া আমার কাছে দিল। তাহাতে তিনি তাহারই মতো কাল্পনিক এক বিমাতার অত্যাচারে পীড়িত এই সহোদরটিকে আমার হস্তে সমর্পণ করিতেছেন। ইহার মধ্যে কেবল ওই সহোদরটিই কাল্পনিক নহে, তার নিশ্চয় প্রমাণ পাইলাম। কিন্তু যে পাখি উড়িতে শেখে নাই, তাহার প্রতি অত্যন্ত তাকবাক করিয়া বন্দুক লক্ষ্য করা যেমন অনাবশ্যক, ভগিনীর চিঠিও আমার পক্ষে তেমনই বাহুল্য ছিল। একবার একটি ছেলে আসিয়া খবর দিল সে বিয়ে পড়িতেছে, কিন্তু মাথার ব্যামোতে পরীক্ষা দেয়া তাহার পক্ষে অসাধ্য হইয়াছে। শুনিয়া আমি উদ্বিগ্ন হইলাম এবং অন্যান্য অধিকাংশ বিদ্যারই ন্যায় ডাক্তারি বিদ্যাতেও আমার পারদর্শিতা ছিল না। সুতরাং কি উপায়ে তাহাকে আশ্বস্ত করিব ভাবিয়া পাইলাম না। সে বলিল, স্বপ্নে দেখিয়াছি পূর্বজন্মে আপনার স্ত্রী আমার মাতা ছিলেন, তাহার পাদদক খাইলেই আমার আরোগ্য লাভ হইবে। বলিয়া একটু হাসিয়া কহিল, আপনি বোধহয় এ সমস্ত বিশ্বাস করেন না। আমি বলিলাম, আমি বিশ্বাস নাই করিলাম, তোমার রোগ যদি সারে তো সারুক। স্ত্রীর পাদদক বলিয়া একটা জল চালাইয়া দিলাম। খাইয়া সে আশ্চর্য উপকার বোধ করিল। ক্রমে অভিব্যক্তির পর্যায়ে জল হইতে অতি সহজে সে অন্নে আসিয়া উত্তীর্ণ হইল। ক্রমে আমার ঘরের একটা অংশ অধিকার করিয়া বন্ধুবান্ধবদিগকে ডাকাইয়া সে তামাক খাওয়াইতে লাগিল। আমি সসংকোচে সেই ধূমাচ্ছন্ন ঘর ছাড়িয়া দিলাম। ক্রমেই অত্যন্ত স্থূল কয়েকটি ঘটনায় স্পষ্টরূপে প্রমাণ হইতে লাগিল তাহার অন্য যে ব্যাধি থাক, মস্তিষ্কের দুর্বলতা ছিল না। ইহার পরে পূর্বজন্মের সন্তানদিগকে বিশিষ্ট প্রমাণ ব্যতীত বিশ্বাস করা আমার পক্ষেও কঠিন হইয়া উঠিল। দেখিলাম এ সম্বন্ধে আমার খ্যাতি ব্যক্ত হইয়া পড়িয়াছে। একদিন চিঠি পাইলাম, আমার গত জন্মের একটি কন্যা সন্তান রোগ শান্তির জন্য আমার প্রসাদ প্রার্থিনী হইয়াছেন। এইখানে শক্ত হইয়া দাড়ি টানিতে হইল। পুত্রটিকে লইয়া অনেক দুঃখ পাইয়াছি, কিন্তু গত জন্মের কন্যাদায় কোনো মতেই আমি গ্রহণ করিতে সম্মত হইলাম না। এদিকে শ্রীশচন্দ্র মজুমদার মহাশয়ের সঙ্গে আমার বন্ধুত্ব জমিয়া উঠিয়াছে। সন্ধ্যার সময় প্রায় আমার সেই ঘরের কোণে তিনি এবং প্রিয়বাবু আসিয়া জুটিতেন। গানে এবং সাহিত্য আলোচনায় রাত হইয়া যাইত। কোনো কোনো দিনও এমনি করিয়া কাটিত। আসল কথা, মানুষের আমি বলিয়া পদার্থটাকে যখন নানা দিক হইতে প্রবল ও পরিপুষ্ট হইয়া না ওঠে, তখন যেমন তাহার জীবনটা বিনা ব্যাঘাতে শরতের মেঘের মতো ভাসিয়া চলিয়া যায়, আমার তখন সেই রূপ অবস্থা। এই বালক পর্বটি দুপাতার একটি পর্ব। ঠিক মতো করে পড়লে ওই 3 থেকে 4 মিনিট সময় লাগার কথা, কিন্তু আমি যতবার এটা পড়তে যাচ্ছি ততবার বাইরে থেকে দুম 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 করে শব্দ আসছে, এবং সেই শব্দ আমার এই পাঠ রেকর্ডিংকে চাপা দিয়ে দিচ্ছে। বাইরের বিবিধ শব্দের মধ্যে আমি নিজে একা নিজে বইটি পড়তেই পারি। খানিকটা মনোযোগ সহকারে, খানিকটা মনোযোগের ব্যাঘাত নিয়ে পড়াটা সম্ভব। কিন্তু যখন আমি এটা পাঠ রেকর্ডিং করছি, অন্য সময় শুনবো বলে বা অন্যান্যদের শোনাবো বলে, তখন বাইরের শব্দ এসে আমার এই বালক পর্বটির ভেতরে
ঔদ্ধত্য প্রকাশ করলে সেটা বড় একটা অসুবিধার সমস্যা হচ্ছে, যার জন্যে এই 2 পাতার একটি লেখা পড়তে আমাকে অন্তত 10 বার বিরতি নিতে হয়েছে। 10 বার আমি আমার রেকর্ডিং কেটেছি, বাতিল করেছি। তা সত্ত্বেও এইটুকু অংশের মধ্যে আপনারা বেশ কিছু শব্দ পাবেন, অতি তীব্র যে শব্দগুলো, সেগুলোকে আমি ডিলিট করেছি। এখন বালক নামের একটি পত্রিকা, তার মেজ বউ ঠাকুরানী আগ্রহে কিভাবে প্রকাশিত হয়েছিল ঠাকুরবাড়ির ছেলেদের লেখালেখি করার জন্য, এবং সেইখানে রবীন্দ্রনাথ ঠাকুর রাজর্ষি গল্পটি পর্যায়ক্রমে লিখে প্রকাশ করেছিলেন, সেই ইতিহাস আমরা জানতে পারলাম। এবং ইত্যাদি কিছু মানুষের, সাধারণ মানুষের মতোই কিছু অভিজ্ঞতা, যে সমাজে একটি মানুষ যদি দুর্বল হয়, মানসিকভাবে হৃদয়বত্তার দিক দিয়ে সে যদি দুর্বল হয়, তাহলে কিছু মানুষ, কিছু পরিচিত এবং অপরিচিত জন, পরিবারের এবং পরিবারের বাইরের বিভিন্ন লোকজন তার সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করে, এবং সেই মানুষটি, সেই হৃদয়বান মানুষটিকে জেনে শুনেই বোকার অভিনয় করতে হয়। তো কখনো কখনো হয়তো বা সেটা সম্ভব হয় না, তখন তাকে সতর্ক হতে হয়, এবং সেই মুহূর্তেই তার হৃদয়বত্তার মধ্যে একটা ছেদ পড়ে যায়। এই হলো, আমরা বালক পর্বটি পড়লাম, এবং পড়ে সেখান থেকে আমরা যা কিছু শিখলাম। পরের দিনে আরেকটি পর্ব পড়ব আমরা। বালক এই স্মৃতি জীবনের, জীবন স্মৃতির শেষের দিকেই আমরা চলে এসেছি। আর কয়েক দিনের মধ্যেই আমাদের জীবন স্মৃতি শেষ হয়ে যাবে। তারপর রবীন্দ্রনাথ আমাদের কোথায় নিয়ে যান সেটা দেখা যাক। আপাতত আজকের পাঠ এইখানেই শেষ। নমস্কার।